আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, কেমন আছো? যদিও এই বিশ্বব্যাপী মহামারী করোনার আঘাতে সবাই গৃহবন্দী জীবনযাপন করছো, তারপরও এই সময়টাকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি তাহলে সেটা ভবিষ্যতের জন্য আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা পাথর হিসেবে আমাদের কাজে লাগবে। তো চলো এবার আমরা শিখে নিই প্যাটার্ন কাকে বলে। প্যাটার্ন বলতে সাধারণত বোঝায় ধরন। আমরা নানা ধরনের মানুষ দেখি, নানা ধরনের জিনিস সম্পর্কে আমরা পরিচিত আছি। তো ম্যাথমেটিক্স এর মধ্যে কিছু প্যাটার্ন রয়েছে, আমরা আজকে সেই প্যাটার্ন সম্পর্কে জানবো। তো আমরা আগেই বলেছি প্যাটার্ন হচ্ছে কি, প্যাটার্ন হচ্ছে ধরন। তো চলো আমরা এখানে কিছু প্যাটার্ন সম্পর্কে আলোচনা করি। যেমন তো এখানে আমি কতগুলো সংখ্যা লিখেছি, 2, এরপরে 6, এরপরে 10, 14, 18, এরকম আরো নানা ধরনের সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তো এই সংখ্যাটি থেকে আমরা দেখো কিভাবে এই প্যাটার্নটা এখানে কিভাবে এইখানে যে সংখ্যাগুলো আমরা লিখেছি তার ধরনটা কি। 2 এর পরে কত এসেছে? 6, তারপরে 10, তারপরে আছে 14, তারপরে আছে 18। এখন আমি যদি এর পরের সংখ্যাগুলো জানতে চাই, কিভাবে আমরা বের করব? তো যে কোনো প্যাটার্ন সম্পর্কে তুমি যদি জানতে চাও বা প্যাটার্নের পরবর্তী পদগুলো তুমি যদি নির্ণয় করতে চাও, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তুমি পাশাপাশি দুইটা পদের পার্থক্যগুলো নির্ণয় করে ফেলবে। দেখো এখানে 2 এবং 6 এর মধ্যবর্তী পার্থক্য কত? 4। একইভাবে 6 এবং 10 এর মধ্যবর্তী পার্থক্য কত? 4 4 4। তো তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি সংখ্যা 4 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে যে প্যাটার্নটা রয়েছে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে কি যে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে 4 করে বেশি। তাহলে আমি যদি পরবর্তী পদ নির্ণয় করতে যাই, পরবর্তী পদ, আচ্ছা তোমাকে যদি বলা হয় পরবর্তী পদ নির্ণয় করতে, তুমি কি করবে? সর্বশেষে যে সংখ্যাটা আছে তার চেয়ে পরে যে সংখ্যাটা আছে সেটা বের করবে। তো আমরা আগেই বলেছি যে এখানে 2 এর পর আসছে 6, 6 এর পর 10, 10 এর পর 14, 14 এর পর 18। তাহলে সংখ্যাগুলো কিভাবে বাড়ছে? 2 থেকে 6 4 বৃদ্ধি পেল, 6 থেকে 10 আরো 4 বৃদ্ধি পেল, একইভাবে 10 থেকে 14, 14 থেকে 18 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি লক্ষ্য করা যায়? তা আমরা লিখতে পারি যে লক্ষ্য করা যায় প্রতিবার সংখ্যাগুলো 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদেরকে যদি বলে এর পরবর্তী পদটা কত, তাহলে আমরা পরবর্তী পদটা কিভাবে বের করব? পরবর্তী পদটা হবে এই যে 18, তার সাথে 4 যোগ। এর কারণ আমরা পরবর্তী বলতে কি বুঝি? পরবর্তী বলতে বুঝি অবশ্যই আমি এর আগে যে কথাটাকে শেষ করছিলাম তার পরবর্তী কথাটা। তো আমরা এখানে যে প্যাটার্নটা লিখেছি তার পরবর্তী পদ যদি বের করতে চাই, তাহলে এই প্যাটার্নের সর্বশেষ যে পদটি আছে তার পরবর্তী পদটি, তাহলে সর্বশেষ পদটি কি আছে? সর্বশেষ পদটি আছে 18। তাহলে 18 হলে পরবর্তী পদ এই 18 থেকেই বেশি বা কম হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে প্রতিটি সংখ্যা 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর পরবর্তী পদটা 18 থেকে 4 বৃদ্ধি পেব। তাহলে 18 যোগ 4 কত হচ্ছে? 22। এভাবে আরো নানা ধরনের প্যাটার্ন থাকতে পারে। যেমন এখানে আরেকটি প্যাটার্ন যদি আমরা লিখি, এই প্যাটার্নে কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ ছাত্রছাত্রী বন্ধুরা, এখানে প্রথম যে পদটা ছিল তার থেকে দ্বিতীয় পদটা 2 বেশি, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদটা আবার 4 বেশি, তৃতীয় পদ থেকে চতুর্থ পদটা আবার 6 বেশি। তো আমরা যা আলোচনা করছিলাম, এখানে দেখো প্রতিটি পদ
একটা পদের সাথে আরেকটা পদের যে ডিফারেন্স পার্থক্যটা, সেই পার্থক্য কিন্তু ভেরিফাই করছে। এখানে এখানে ডিফার করছে প্রতিবার। 3 থেকে 5 এখানে 2 বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 9 অর্থাৎ দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদটা 4 বেশি, তৃতীয় পদ থেকে চতুর্থ পদটা আবার 6 বেশি, চতুর্থ পদ থেকে পঞ্চম পদটা 8 বেশি। অর্থাৎ এখানে প্রতিবারের পার্থক্যগুলো কিন্তু কত করে বৃদ্ধি পাচ্ছে দেখি আমরা। অর্থাৎ এখানে প্রতিবারের পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি এই প্যাটার্নের পরবর্তী পদটা নির্ণয় করতে যাই, তাহলে আগের যে পার্থক্য আছে ওই পার্থক্যের সাথে আরো 2 বাড়াই দিতে হবে। এর আগে আমরা যেগুলো দেখেছিলাম যে 2, 6, 10, 14, 18 এই পদগুলোর মধ্যে পার্থক্যগুলো কিন্তু সমান হচ্ছে। পাশাপাশি দুটি পার্থক্য, যে পদের যে পার্থক্যগুলো সেগুলো সমান হয়। তো আমরা এর আগের বার যা দেখেছিলাম তা হচ্ছে কি, এখানে আগের বার যে পার্থক্যগুলো ছিল প্রত্যেকটা পার্থক্য কিন্তু সমান ছিল। 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, অর্থাৎ পাশাপাশি দুটি পদের পার্থক্যগুলো কি সমান ছিল। কিন্তু এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য কিন্তু সমান নয়, এখানে পার্থক্যগুলো আবার ডিফার করছে, এখানে পার্থক্যগুলো পরিবর্তন হয়েছে। যেমন 3 থেকে 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আবার 5 থেকে 9 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, একইভাবে 9 থেকে 15 এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। তাহলে পার্থক্যগুলো প্রতিবারে 2 করে বৃদ্ধি পাচ্ছে। এখন আমি যদি এই পদের পরবর্তী পদটা নির্ণয় করতে যাই, তাহলে আগের বারের মতো শুধু পার্থক্য যোগ করলেই হবে না, কারণ পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পেয়েছে। তাই আমি যদি পরবর্তী পদটি নির্ণয় করতে যাই, তাহলে এই যে সর্বশেষ যে পদটি আছে তার সাথে আগের পার্থক্য প্লাস আরো 2 বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রতিটি পদের পদপার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি পরবর্তী পদটা নির্ণয় করতে যাই, কিভাবে নির্ণয় করব? তো আগেই বলেছি পরবর্তী পদটি যদি তুমি নির্ণয় করতে যাও, তাহলে সর্বশেষ যে পদটি আছে তার সাথে পার্থক্যটা যোগ করতে হবে। তাহলে এখানে সর্বশেষ পদটি হচ্ছে 23। তাহলে পরবর্তী পদের জন্য আমাকে পার্থক্য যোগ করতে হবে, কিন্তু এখানে কথা হচ্ছে পার্থক্য 2 বেশি। তাহলে আগের পার্থক্যটা কত আছে এখানে? 8, এর সাথে আরো 2 বৃদ্ধি পাবে। এভাবে আমরা পরবর্তী পদটি নির্ণয় করব। তো আসো এবার আমরা একটি সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে দেখি। যে একটা প্যাটার্ন থেকে কি কি ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে। তো চলো আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করি। তো এখানে প্রথমে পদে আছে প্যাটার্নটির পরবর্তী 2টি পদ নির্ণয় করো। তা আমরা যদি প্যাটার্নটির পরবর্তী 2টি পদ নির্ণয় করতে যাই, তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে কিভাবে একটা প্যাটার্নের পরবর্তী পদ নির্ণয় করতে হয়। তো আমরা আসলে প্যাটার্নটি প্রথমে লিখে নিই। তো এখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি 2টি পদের পার্থক্য, অর্থাৎ পদ পার্থক্য হচ্ছে 4। তার মানে এখানে প্রতিটি পদ
পূর্ববর্তী পদ অপেক্ষা 4 করে বেশি। তাহলে আমি এর পরবর্তী পদগুলো কিভাবে বের করব? অবশ্যই সর্বশেষ যে পদটি রয়েছে তার সাথে আমি 4 করে বৃদ্ধি করব। তাহলে আমরা পরবর্তী পদ্ধতি নির্ণয় করে ফেলি। এখানে প্রতিটি পদ পূর্ববর্তী পদ অপেক্ষা 4 বেশি। সুতরাং পরবর্তী দুইটি পদ দেখো সর্বশেষ পদটি হচ্ছে কত? 19। তাহলে 19-এর সাথে আমরা কত যোগ করব? 4। আমাকে বলছে দুইটি পদ নির্ণয় করতে। তাহলে প্রথম পদটা হচ্ছে 23, এর পরের পদটি কত হবে? অবশ্যই 23-এর পরে আরো 4 বাড়বে। এভাবে আমরা পরবর্তী দুইটি পদ নির্ণয় করব। তো আমাদের সাধারণত কয়ের মধ্যে এই ধরনের কোশ্চেনই থাকবে যে পরবর্তী দুইটি পদ নির্ণয় করো, পরবর্তী 3টি পদ নির্ণয় করো, অথবা পরবর্তী 4টি পদ, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। অথবা কখনো থাকে যে একটি সংখ্যাকে 2টি বর্গের সমষ্টি রূপে অথবা 2টি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে। তো আমরা কয়ের জন্য এখানে একটা টাইপ কোশ্চেন দেখলাম। খতে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্যাটার্নটির জন্য একটি উপযুক্ত বীজগণিত রাশি নির্ণয় করে। তো আমরা এখানে এই প্যাটার্নটির জন্য কিভাবে একটা বীজগণিত রাশি নির্ণয় করতে হয় সেই টেকনিকটা আমরা দেখব। তো আমরা আগেই দেখেছি যে এখানে প্রতিটি পদ পূর্ববর্তী পদ অপেক্ষা 4 করে বেশি। তাহলে আমরা যদি এখানে একটা বীজগণিত রাশি নির্ণয় করতে যাই, তার আগে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে নিই বীজগণিত রাশিটাকে। একটা রাশি হচ্ছে সেই একটা চলক বিশিষ্ট পদ যা একটি অঙ্কের ক্যারেক্টারকে অর্থাৎ তার বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। যেমন আমরা সাধারণত যদি বীজগণিত রাশি 2 ক হয়, এখানে কিন্তু এই 2 ক একটা বীজগণিত রাশি যা ক চলক বিশিষ্ট একটি রাশি। তাহলে এখানে ক দ্বারা কি বোঝায়? ক দ্বারা বোঝাচ্ছে যে পদের ক্রম সংখ্যা, অর্থাৎ প্রথম পদের জন্য ক এর পরিবর্তে আমি এখানে 1 ব্যবহার করব, দ্বিতীয় পদের জন্য ক এর জন্য আমরা 2 ব্যবহার করব, তৃতীয় পদের জন্য ক এর জন্য আমরা 3 ব্যবহার করব। এভাবে আমরা এই ক এর এগেইনস্টে বিভিন্ন পদ বসিয়ে যে মানটা পাবো তাই হচ্ছে প্যাটার্নের পদের মানগুলো। আমরা এখানেও এরকম একটা ক, খ, গ অথবা তোমরা যে ধরনের ভেরিয়েবল অথবা চলক পছন্দ করো সেই চলক বিশিষ্ট একটি রাশি তোমরা প্রতিষ্ঠা করবে এখানে। তাহলে এখানে প্রতিটি পদ তো আমি তোমাদেরকে আগে বলেছি যে রাশি হচ্ছে একটি অজ্ঞাত চলকযুক্ত পদ। তাহলে আমাকে এখানে একটা অজ্ঞাত চলক নিতে হবে, অজ্ঞাত চলকের মাধ্যমে আমাকে রাশিটা নির্ণয় করতে হবে। যে অজ্ঞাত চলকটি একটি অঙ্কের একটি প্যাটার্নের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা সেই রকম একটা অজ্ঞাত চলক ধরে নেই ক, যেটা হচ্ছে
ওই প্যাটার্নের পদ সংখ্যার ক্রম। ধরি পদ সংখ্যার ক্রম ক। তাহলে এখন দেখো প্রথম পদটিকে কিভাবে আমি রাশিতে প্রতিস্থাপন করতে পারি। প্রথম পদ আমরা শিখব কিভাবে একটা প্যাটার্নের পদকে বীজগণিত রাশিতে কনভার্ট করা যায়, প্রতিস্থাপন করা যায়। প্রথম পদটি এখানে রয়েছে কত, 3। তো তোমাদেরকে একটা জিনিস অবশ্যই ভালো করে লক্ষ্য রাখতে হবে, যে কোনো পদকে তুমি যদি বীজগণিত রাশিতে রূপান্তরিত করতে চাও তাহলে তোমাদেরকে যে জিনিসটা প্রতি নোটিস করতে হবে সেটা হচ্ছে কি, পদ পার্থক্য। এখানে পদ পার্থক্য কত রয়েছে, 4। তাহলে আমি লিখলাম 4। আমার এখানে লিখছি আমি 4, কিন্তু আমার ছিল কত, 3। তাহলে যদি 3 থাকে, 4 থেকে আমি 3 কিভাবে যাব, অবশ্যই 1 বিয়োগ করতে হবে। আমি 1 বিয়োগ করলাম, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে আবার আগের মতো আমি 3 পাই। আবারও বলি, তুমি যদি একটা পদকে বীজগণিত রাশিতে রূপান্তরিত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পদ পার্থক্যের দিকে। এখানে আমার প্রথম পদটি ছিল 3, তাহলে আমি 3কে কিভাবে ভাঙাবো, পদ পার্থক্য আগে লিখলাম, লেখার পরে আমার কত যোগ করা লাগবে বা বিয়োগ করা লাগবে। তা আমি দেখছি যে এখানে আমার 1 বিয়োগ করা লাগছে। আচ্ছা, এটা কত নম্বর পদ, প্রথম পদ। তাহলে আমি এই যে পার্থক্য আছে, অর্থাৎ আমি যে পার্থক্যটা লিখেছি এই 4, প্রথম পদের জন্য আমি 4 এর সাথে কত গুণ দেব, 1। কিভাবে, 4 একে 4 মাইনাস 1। তাহলে দেখো তো আগের মতো রয়ে যায় কিনা, 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। এভাবে আমরা কয় নম্বর পদ পেলাম, প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কি হবে, দ্বিতীয় পদটা রয়েছে 7। এখন তোমরা চাইলে এই যে প্রথম পদটি বের করেছো, এটা হচ্ছে একটা সহজ টেকনিক। যদি তোমার কাছে একটু অঙ্কটা জটিল লাগে যে কিভাবে ভাঙাবো, আমরা তো ভাঙাতে পারি না, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, এই যে প্রথম পদের সময় আমি 1 লিখেছি, দ্বিতীয় পদের সময় শুধু এই জায়গাটা চেঞ্জ করবো, 1 জায়গায় কত, 2। তৃতীয় পদের সময় এখানে হইব কত, 3। এভাবে তুমি বারে করতে পারো। কিভাবে দেখো, আমি যদি এখানে 4 গুণ, যেহেতু দ্বিতীয় পদ, তাহলে আমি 1 এর পরিবর্তে কি লিখবো, 2। এরপর বাকি যা আছে সব আগের মতো থাকবে। দেখো তো ঠিক হয় কিনা, 4 দুগুণে 8 বিয়োগ 1। এবার আমরা যদি তৃতীয় পদ বের করতে চাই, তাহলে এই যে এখানে 1 যে ছিল, তাহলে আমি কি করতে পারি, 4 গুণ 1 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, 3। তাহলে দেখো 3 4 12, 12 থেকে 1 বিয়োগ করলে 11। এভাবে তোমরা চতুর্থ পদ বের করতে পারো। চতুর্থ পদের সময় 4 গুণ 4 বিয়োগ 1। তাহলে দেখো 4 4 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15। তাহলে প্রতিবারই আমরা লক্ষ্য করছি যে সবগুলো জায়গায় একই রকম থাকে, শুধু এই যে গুণের পরে যে পদ সংখ্যাগুলো আছে, প্রথম পদের সময় 1, দ্বিতীয় পদের সময় 2, তৃতীয় পদের সময় 3 এবং চতুর্থ পদের সময় 4। এভাবে তুমি যত পদ বের করতে চাও, শুধু এই যে 4 এর পরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো পরিবর্তিত হইবে, কারণ এগুলো হচ্ছে পদ সংখ্যার ক্রম। তাহলে আমি যদি এভাবে আগাতে থাকি তাহলে আমার ক পর্যন্ত পদ, অর্থাৎ কতম পদ কি হবে, 4 গুণ, তাহলে এখানে চতুর্থ পদ, প্রথম পদের সময় 1, দ্বিতীয় পদের সময় 2, তৃতীয় পদের সময় যদি 3 লিখি, তাহলে কত পদের সময় 4 গুণ কি হবে, ক, অর্থাৎ 4 গুণ মাইনাস 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বীজগণিত রাশি। তাহলে আমরা কি লিখতে পারি, নির্ণয় বীজগণিত রাশি আশা করি সবাই বুঝতে পেরেছ। তো বন্ধুরা, তাহলে আমরা এখানে কি শিখলাম, যে কিভাবে একটা প্যাটার্নের বীজগণিত রাশি নির্ণয় করা যায়।
আবার আমি এটাকে একটু রিপিট করি, যে কোনো বীজগণিত রাশি নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই যেটা দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি পদপার্থক্য। তাহলে তুমি পদপার্থক্যের মাধ্যমেই একটা সংখ্যাকে ভাঙায়া তারপরে তুমি এটা বীজগণিত রাশিতে কনভার্ট করবে। এভাবে আমরা একটা বীজগণিত রাশি বের করলাম। তো এখন আমরা গ নং কোশ্চেনের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এখানে 100টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন কিভাবে কতগুলো পদের সমষ্টি নির্ণয় করতে হয় তা আমরা শিখে নেব। তো চলো আমরা গয়ের জন্য 100টি পদের সমষ্টি কিভাবে বের করতে হয় সেই পদ্ধতিটা শিখে নিই। তো তোমাদেরকে সবার আগে লক্ষ্য রাখতে হবে, যদি তোমরা সমষ্টি নির্ণয় করতে যাও তাহলে অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে বীজগণিত রাশি নির্ণয় করা। এই প্যাটার্নের 100টি পদের সমষ্টি আমরা নির্ণয় করব। এখন এই প্যাটার্নের বীজগণিত রাশি কি আমাদের জানা আছে? হ্যাঁ, খতেই আমরা এই প্যাটার্নের জন্য একটা বীজগণিত রাশি নির্ণয় করেছি। তাহলে আমাদের আর নতুন করে বীজগণিত রাশি নির্ণয় করার প্রয়োজন নেই। যদি এখানে আমাদের বীজগণিত রাশি নির্ণয় করা না থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে আগে বীজগণিত রাশি নির্ণয় করে নিতে হতো। তো আমরা যেহেতু খ এর মধ্যে বীজগণিত রাশি নির্ণয় করে ফেলেছি, তাহলে আমরা কি লিখতে পারি? খ থেকে পাই তো আমরা যা বলছিলাম তা হচ্ছে সমষ্টি নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই বীজগণিত রাশিটা বের করতে হবে। এখানে আমরা যেহেতু এই প্যাটার্নে বীজগণিত রাশি খ এর মধ্যে পাইছি, তাহলে আমরা খ থেকে বীজগণিত রাশিটা লিখে নিলাম। এখন আমাকে এখানে কয় পদের সমষ্টি বের করতে হবে? 100টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে 100 নম্বর পদটা কত তাকে আমরা জানি, তাহলে আমরা 100তম পদটা বের করে নিই। তো এখন আমরা যেহেতু 100টি পদের সমষ্টি নির্ণয় করব, তাহলে আমরা 100তম পদটা বের করে নিই। দেখো এখানে বীজগণিত রাশি ছিল 4 ক বিয়োগে। আমি তোমাদেরকে গত খ যখন করেছিলাম তখন বলেছি যে এই ক হচ্ছে পদ সংখ্যার ক্রম। তাহলে পদ সংখ্যার ক্রমটা কি? প্রথম পদের জন্য কয়ের পরিবর্তে 1 বসাবো, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3। তাহলে এখানে যেহেতু আমরা 100তম পদ নির্ণয় করছি, তাই কয়ের জন্য এখানে আমরা কি বের করব? 4 গুণ কয়ের জন্য আমরা কি বের করব? 100। তাহলে কত হচ্ছে? এখন আমরা সমষ্টির সূত্রটা দেখি। নিশ্চয়ই তোমাদের জানা আছে সমষ্টির সূত্রটা কি। সমষ্টি আমরা জানি প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। আমাদেরকে এই প্রত্যেকটা মান জানা আছে। যদি জানা থাকে তাহলে আমরা সাইডে লিখে ফেলি যাতে এখানে আমরা বসাতে পারি। আচ্ছা বলো তো এই প্যাটার্নের পদ কত ছিল? 3। শেষ পদ মানে হচ্ছে আমাকে যতগুলো পদের সমষ্টি বের করতে বলছে, যেহেতু আমাকে 100টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে 100 নম্বর পদটাই হচ্ছে কি শেষ পদ। 100 নম্বর পদটা কত? 399। এখন পদ সংখ্যা মানে কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? আমাদেরকে কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? 100টি পদের। তাহলে পদ সংখ্যা হবে 100। এবার এগুলো এখানে বসে অঙ্কটা শেষ করি।
তো কত পেলাম আমরা? হচ্ছে আমাদের নির্ণয় সমষ্টি। তো বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সমষ্টি বের করবো? আমি আবারও রিপিট করছি, যে কোনো সমষ্টি বের করার জন্য তোমাদেরকে অবশ্যই বীজগণিত রাশি জানা থাকতে হবে। যদি বীজগণিত রাশি জানা থাকে তাহলে তোমরা বীজগণিত রাশির মাধ্যমে যত পদের সমষ্টি বের করতে পারবে ওই পদটা নির্ণয় করবে। আর যদি বীজগণিত রাশি জানা না থাকে তাহলে তোমাদেরকে আগে ওই প্যাটার্নের জন্য বীজগণিত রাশি নির্ণয় করে নিতে হবে। যেহেতু আমাদের এখানে বীজগণিত রাশি আমরা খ থেকে জেনে ফেলেছি, তাই আমাদেরকে আর নতুন করে বীজগণিত রাশি বের করা লাগে না। তাই আমরা খ থেকে বীজগণিত রাশিটা এখানে বসিয়ে তারপরে আমরা 100টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য 100তম পদ নির্ণয় করার মাধ্যমে সমষ্টি সূত্রের মাধ্যমে সমষ্টি বের করেছি। তো আজকে কেমন লাগলো তোমাদের ক্লাসটি? আশা করি ভালোই। যদি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারো তাহলে সেটা হলো আমার এই ক্লাসের সার্থকতা। সবাই ভালো থাকবে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।